বর্তমানে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল এনসিপি জামাত সোচ্চার হওয়ার চেষ্টায় আছে এখনো। সেটা হচ্ছে যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে বিএনপি সরকার গণভোটকে পাত্তা দেয়নি, গণভোট মেনে নেয়নি। সেটা একটা তাদের জন্য বড় বিপর্যয়। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই প্রত্যয়ে তারা রয়েছে। নানা ধরনের হুমকি ধামকিও তারা সরকারকে দিয়ে যাচ্ছে। এরই মাঝে যেটা হয়েছে, বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী মহল যারা প্রফেসর ইউনূসের আমলে বহু লাভের গুড় খেয়েছে, তারা এখনো সোচ্চার কিভাবে এই সরকারকে বিপদে ফেলা যায় এবং জুলাই সনদ বাস্তবায়নের থিওরি, উল্টাপাল্টা থিওরি সরকারকে বোঝানোর ছলে ভয় ডর দেখানো যায়। সরকারকে নানা পক্ষ ভয় দেখাতে ব্যস্ত। এমনকি সেই ব্যক্তিরাও ভয় দেখাচ্ছে যারা ইউনূসীয় যুগে সরকারি টাকা নিয়েছে হ্যাঁ ভোটের প্রচারের জন্য। এরকম এনজিও প্রধানরাও এই ভয় দেখাচ্ছেন। যেমন সুজনের সম্পাদক, যিনি প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠ ছিলেন এবং তার যে প্রতিষ্ঠান সুজন, সেই সুজনকে কোটি কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক হ্যাঁ ভোটের ক্যাম্পেনের জন্য। যে হ্যাঁ ভোটের ক্যাম্পেন নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করেছিল, সরকার এই ধরনের ক্যাম্পেন করতে পারে না, সেই প্রজ্ঞাপন জারি করেছিল। তার মানে প্রফেসর ইউনূসের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা এখনও সরকারকে নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছেন এবং দেশ একটা ভয়াবহ সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে এরকম ভয়াবহ ভয়ও দেখাচ্ছেন। দেশ কি সত্যি সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে? এরা কি উঠে পড়ে লেগেছে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার প্রকল্পে? এরা কি এখনও স্বপ্ন দেখে যে ৭২-এর সংবিধান বিএনপি সরকার ছুঁড়ে ফেলবে? তারা নিজেরা ক্ষমতায় আসতে পারেনি বলে এখন কি তাদের একমাত্র অস্ত্র এই ভয় দেখানো? চলুন একটু ভয় দেখানোর কৌশলটা বুঝে দেখি সুজনের সম্পাদক এবং তার ঘনিষ্ঠজনরা কিভাবে সরকারকে দেখিয়ে চলেছেন সাংবিধানিক সংকটের কথা বলে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারকে ভয় দেখানো এবং সাংবিধানিক সংকটের কথা বলে ভয় দেখানো। দেশে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, দেশ জলাঞ্জলিতে যাবে, সরকার বিপদে পড়বে নানা ধরনের, এবং এটাও বলছেন যে সবাইকে জেলে যেতে হবে, সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়। এটাই বিএনপি সরকারকে ভয় দেখানোর একটা কৌশল হিসেবে তারা হাতে নিয়েছেন। কি বলছেন চলুন একটু দেখি। এই ফটোকার্ডটা দেখে নিন বাংলা নিউজ 24-এর। তারা বলছে বাংলাদেশ অচিরেই ভয়াবহ সাংবিধানিক সংকটে পড়বে। দিলারা চৌধুরী এই ভদ্রমহিলা এই কথা বলছেন, তার পাশে সুজনের সম্পাদক বসে। তিনি কি বলছেন চলুন একটু বিস্তারিত জানি। জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। আজ রোববারে তিনি এই কথা বলেছেন মানিক মিয়া হলে আয়োজিত বর্তমান সরকারের ৪ মাস প্রত্যাশা অর্জন ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে এই কথা বলেছেন। মানে এদের কাজই কিন্তু প্রতিটা সরকারের আমলে সরকারকে একটু হুমকি ধামকি দেওয়া, এবং হুমকি ধামকি দেওয়ার ফলে সরকার যেন ওই এনজিওর দিকে বদনজর না দেয়, এরকম একটা কৌশল। সারা জীবনই এদের এই কৌশল। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন বাংলাদেশ অচিরেই সাংবিধানিক সংকটে পড়বে, ভয়াবহ সাংবিধানিক সংকট। আদালতে বহু রিট হবে। এর অন্যতম কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করা। জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে সরকার অন্য সংস্কারগুলোও করতে পারছে না, অথচ ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইস্তেহারে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলেছিল। জুলাই সনদ বাস্তবায়ন না করার পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করছেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র তো জুলাই সনদের মধ্যেই আমরা দেখেছি। আপনারা যারা জুলাই সনদ করে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছেন, ৭২-এর সংবিধানই তো মূলত আপনাদের শত্রু। কারণ
৭২ সংবিধান কাদের শত্রু এটা তো আমরা খুব ভালোভাবে জানি। কারা ৭২ সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, কারা কৌশলে আবার নিজেদের মুখ লুকাতে চায়, কই আমরা তো ৭২ সংবিধান ছুঁড়ে ফেলতে চাই না, কিন্তু ভেতরে ভেতরে ৭২ সংবিধান অকার্যকর করা, ছুঁড়ে ফেলার সমস্ত কৌশল তারা অবলম্বন করেন। তাদের সবার একমাত্র একটাই টার্গেট, সেটা হচ্ছে ৭২ সংবিধান। কারণ এই সংবিধান মুক্তিযুদ্ধের অর্জনের ফল। মুক্তিযুদ্ধের অর্জনের ফল বাংলাদেশে আর তারা টিকতে দিতে চায় না। এবং বদিউল আলম মজুমদারের এই বাহিনী তারা উঠে পড়ে লেগেছে। এই বাহিনী কবে যে এন্টি ৭২ সংবিধান হয়ে গেল আমরা কিন্তু টের পাইনি। আমরা কিন্তু একটা সময় মনে করেছিলাম যে এই মানুষগুলো বাংলাদেশের জন্য খুবই ফলনশীল মানুষ, খুবই উৎপাদনশীল মানুষ, খুবই কার্যকর মানুষ এবং প্রগতিশীল মানুষ, দেশের কল্যাণে তারা কাজ করেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তারা কাজ করেন। কিন্তু আমরা শেখ হাসিনা সরকার পতনের পরেই এদের মুখোশটা পরিপূর্ণভাবে চিনতে পারলাম। এরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করলেন এবং যে শক্তিকে নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূস 30 বছরের জোয়ান, যখন যে মুহূর্তে তিনি 30 বছরের জোয়ান, সেই 30 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেননি। এটাই কি তার মূল খেদ যে আমি যেটা ওই সময় অ্যাভয়েড করেছি, আমি মুক্তিযুদ্ধ না করে বিদেশে থেকেছি? বলতে পারেন যে তিনি তো বিদেশে ছিলেন, তিনি মুক্তিযুদ্ধ কিভাবে করবেন? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তো বিদেশে ছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিদেশের সুখের, আরামের, আয়েশের জীবন ত্যাগ করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বহু মানুষ বিদেশে ছিলেন, বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ডক্টর ইউনূস তো সেটা করেননি। তো করেননি কি মুক্তিযুদ্ধের উপরে ঘৃণা থেকে? করেননি কি পাকিস্তান প্রেম থেকে? করেননি কি সাম্প্রদায়িক শক্তির ওপরে তার অগাধ বিশ্বাস এবং আস্থা থেকে? করেননি কি এই কারণে যে মুক্তিযুদ্ধে যে আমাদের পক্ষে দাঁড়ায়নি আমেরিকা, সেই সময় থেকেই আমেরিকাকে বাংলাদেশের বিপক্ষে দাঁড় করানোর, মেটিকুলাস ডিজাইন করার পেছনের কারিগর হিসেবে কাজ করার জন্য? অনেক প্রশ্ন কিন্তু আসে এবং সেই ইউনূস বাহিনীকেই এখন প্রতিনিয়ত দেখছি কিভাবে ভয় ডর দেখিয়ে ৭২ সংবিধান ছুঁড়ে ফেলার বন্দোবস্ত করা যায়। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় ভাই, আপনারা যত কিছুই করেন বিএনপিকে অনেক কিছুতে রাজি করাতে পারবেন, কিন্তু দিন শেষে আপনাদেরকে মনে রাখতে হবে যে বিএনপি যাই করুক না কেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির নেতা একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে তার অবদান রয়েছে এবং যাকে নিয়ে বিএনপি গর্ব করে। বিএনপি নিজেদেরকে আত্মপরিচয়ের ক্ষেত্রে গর্ব করে বলতে চাই তারা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের পক্ষের দল। সেই দলটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলবে না। আর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২ সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চাইবে তারা বাংলাদেশে কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আমার মনে হয় যে এই ভয় ডর যারা দেখাচ্ছেন তাদের ব্যাপারে সরকারের একটু মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে ওই সরকারি ইউনূসীয় যুগে সরকারি টাকার কিভাবে বারোসরাদ্দ করেছেন বদিউল আলম মজুমদাররা, কিভাবে সরকারি প্রজেক্ট নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে লাগিয়েছেন, নির্বাচনের পক্ষে খরচ করবেন বলে কিভাবে বিভিন্ন জরিপ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, ঘরে বসে থাকা জরিপ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এদেশের ৭০-৭২% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই কাজগুলো বদিউল আলম মজুমদাররা কোন ইন্ধনে করেছেন, কত টাকার বিনিময়ে করেছেন? বিএনপি সরকার একটু উদ্যোগী হয়ে তদন্তের দিকে হাঁটলেই বোধহয় বদিউল আলম মজুমদারদের এই ধরনের ভয় দেখানোর টেন্ডেন্সি বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয় এরা আওয়ামী বিরোধিতা তো একটা রয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়ে এরা কি এখন এই মিশনে রয়েছে যে এবার বিএনপিকেও সরিয়ে দিতে পারলে আমাদের রাজ্য জয়টা খুব সহজ হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।